আপনি কি কখনো র্যাগিং এর শিকার হয়েছেন? র্যাগিং হলে একটা মানুষের মনে কি প্রভাব পড়ে, তো তা নিয়েই রয়েছে এই মুভিটি। মুভির নাম টেবিল নাম্বার 21। শেষ পর্যন্ত দেখুন কি ভয়ঙ্কর পরিণতি রয়েছে এই মুভিটিতে। মুভিতে প্রথমে দেখানো হয় একজন ছেলে ছাদ থেকে লাফ দিচ্ছে এবং তার মৃত্যু ঘটেছে, এবং এই দৃশ্য বিভিন্ন লোকেরা তাদের নিজেদের মোবাইলে এবং ল্যাপটপে লাইভ দেখছে, যেমন একটা রিয়েলিটি শোয়ে ঘটে থাকে। তারপর দেখানো হয় একজন ছেলে এবং একজন মেয়েকে, যারা কিনা বিবাহিত। তারা প্লেনে বসে রয়েছে, এখানে তারা কথাবার্তা বলে এবং তাদের কথাবার্তায় বোঝা যায় তারা একটি লাকি ড্রতে ফিজি নামক এক জায়গায় যাওয়ার জন্য 6 দিনের ট্যুর ফ্রিতে পেয়েছে। এরপর তারা ফিজিতে পৌঁছে যায়। এয়ারপোর্ট থেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দিওয়ান তার স্ত্রীকে বলে, একদিন তোমাকে নিজের টাকায় এখানে ঘুরতে নিয়ে আসবো। এখানে আমরা বুঝতে পারি যে দিওয়ানের চাকরিটি আর নেই এবং দিওয়ান বর্তমানে চাকরির খোঁজ করছে। তারপর তারা দুজন হোটেলে পৌঁছে যায়। জায়গাটি তাদের খুবই পছন্দ হয় এবং তারা সেখানে খুবই আনন্দ উপভোগ করছিল। এভাবে এখানে তাদের প্রায় 5টি দিন কেটে যায় এবং 6তম দিনে তাদের ছিল বিবাহবার্ষিকী। এবং ঠিক সেই দিনেই একজন আসে তাদের কাছে একটি আমন্ত্রণপত্রটি ট্রাভেল কোম্পানির মালিকের তরফ থেকে দেওয়া হয়েছিল। আমন্ত্রণ অনুযায়ী সেই জায়গায় পৌঁছে তারা একটি সারপ্রাইজ ডেটের আয়োজন দেখতে পায়। এখানে দিওয়ান সিয়াকে বলতে থাকে তার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে। দিওয়ান দাঁড়িয়ে সিয়াকে বলে যে তোমাকে আমি খুব সুখে রাখতে চাই। সে চায় তার অনেক টাকা পয়সা হবে, তা দিয়ে সিয়ার সমস্ত ইচ্ছা পূরণ করবে। ঠিক সেই মুহূর্তে সেখানে ট্যুর কোম্পানির মালিক আসে। মালিকটির নাম আব্দুল খান। আব্দুল খান সেখানে তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানায়। এখানে জানা যায় এই হোটেলটির মালিকও এই আব্দুল খান। কথায় কথায় আব্দুল খান তাদের জানায় যে এই হোটেলটি এমন একটি কোম্পানির সঙ্গে জড়িত যারা কিনা অনলাইন গেম খেলার জন্য আয়োজন করে থাকে। আব্দুল জানায় এই খেলাটির নাম টেবিল নাম্বার 21। টেবিলটির এক পাশে উনি বসবেন এবং অন্য পাশে প্রতিযোগী বসবে। তিনি প্রতিযোগীদের তাদের জীবনের সঙ্গে জড়িত 8টি কোশ্চেন করবে এবং প্রতিটি কোশ্চেনের সঠিক উত্তর দিতে হবে এবং যার উত্তর দিতে হবে হ্যাঁ অথবা নাতে, এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে একটি করে টাস্ক। তখন দিওয়ান জিজ্ঞাসা করে, যদি এটা কোনো গেম খেলা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এর প্রাইজ রয়েছে। আব্দুল জানায় এই খেলাটির প্রাইজ মানি হচ্ছে 10 মিলিয়ন ফিজি ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 31 কোটি টাকা। এই কথাটি শুনে দিওয়ানের সাথে সাথে সিয়াও চমকে যায়। তখন দিওয়ান জিজ্ঞাসা করে এই খেলাটির মধ্যে কোনো অন্য নিয়ম রয়েছে কিনা। তখন আব্দুল জানায় এই খেলাটির একটাই বিশেষ নিয়ম, সেটা হচ্ছে এই খেলাটির মাঝপথে কোনোদিনও চলে যাওয়া যাবে না, খেলাটি শেষ পর্যন্ত খেলতে হবে। এখানে আব্দুল আরও একটি লাইন বলে, এই খেলাটির আরও একটি কথা রয়েছে, যেটা হচ্ছে ইফ ইউ লাই ইউ উইল ডাই, অর্থাৎ যদি আপনি খেলায় মিথ্যা কথা বলেন তাহলে আপনার মৃত্যু অবশ্যম্ভাবী। এই সময় সিয়া দিওয়ানকে বোঝানোর চেষ্টা করে খেলাটি যাতে আমরা খেলি। দিওয়ান সিয়াকে বলে যে এই খেলাটি আমার সুবিধাজনক মনে হচ্ছে না। তখন সিয়া বলে এই লোকটি আমাদের সম্পর্কে কি আর জানে, কিছুই হয়তো জানে না, তাই হয়তো কি আর জিজ্ঞেস করবে, বর্তমান পরিস্থিতি হয়তো জিজ্ঞেস করবে, তো চলো খেলাটা শুরু করা যাক। এটা বলে দিওয়ানকে রাজি করিয়ে ফেলে। যখন দিওয়ান আব্দুলকে বলে যে আমরা এই খেলাটি খেলতে প্রস্তুত, তখন আব্দুল তাদের দুজনকে ওই হোটেলের একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে কিছু লোক খাবার খাচ্ছিল, যা দেখে সিয়ার মনে হয় যে এরাই হয়তো দর্শকবৃন্দ। আব্দুল সেখান থেকে একটি গ্লাস নিয়ে সেই রেস্টুরেন্টের বারান্দায় চলে যায় এবং সেই গ্লাসটিতে 3বার শব্দ করে। এই শব্দ শুনে বসে থাকা সমস্ত লোক এক এক করে সেখান থেকে চলে যাচ্ছিল। এইসব দেখে দিওয়ান এবং সিয়া আবার চিন্তায় পড়ে যায় যে কি হতে চলেছে আমাদের সঙ্গে। তখনই আমাদের দেখানো হয় লিফটে করে কয়েকজন আসছে এবং তাদের হাতে রয়েছে সেই গেমের সরঞ্জাম। সেখানে একটা বাক্সর মতো রয়েছে, যেটার উপরে লেখা রয়েছে টেবিল নাম্বার 21। খেলা শুরু হওয়ার আগে তাদেরকে দিয়ে একটি ডকুমেন্ট সাইন করে নেওয়া হয়, আর যেখানে লেখা রয়েছে তারা স্ব ইচ্ছায় সেই গেমটা খেলতে প্রস্তুত এবং তাদের থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়। তখন আব্দুল জানায় এই খেলাটি পুরো বিশ্বে 80 লক্ষের ওপর লোক লাইভ দেখবে। এরপর দিওয়ান এবং সিয়ার হাতে লাই ডিটেক্টর বেঁধে দেওয়া হয়। এই লাই ডিটেক্টর তুমি মিথ্যে বলছো কি সত্যি সেটা ডিটেক্ট করবে। তখন আব্দুল বলে আপনাদের এবং 31 কোটি টাকার মধ্যে একটা মাত্র বাধা থাকতে পারে, সেটা হচ্ছে মিথ্যে কথা। তাই যদি আপনারা একটা মিথ্যা কথাও বলেন গেমটি হেরে যাবেন।
তারপর খেলা শুরু হয়ে যায়। আব্দুল দিওয়ানকে জিজ্ঞেস করে, আপনি কি পাবলিক প্লেসে আপনার স্ত্রীকে ভালোবাসতে লজ্জা পান? দিওয়ান উত্তর দেয়, হ্যাঁ, এবং তার হাতে থাকা লাইট ডিটেক্টরে সবুজ বাতি জ্বলে ওঠে। তখন আব্দুল বলে, আপনি এই শহরের সবথেকে জনবহুল এলাকায় আপনি আপনার স্ত্রীকে চুম্বন করবেন এবং তার লোকজনেরা শহরের এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে প্রচুর পরিমাণে লোক রয়েছে এবং তাদের এই দৃশ্য লাইভ চলছে ইন্টারনেটে। দিওয়ান এবং সিয়া তাদের আশেপাশে এত লোক দেখে চিন্তায় পড়ে যায়। সেখানে দিওয়ানের তাদের কলেজের কিছু স্মৃতি মনে পড়ে যায়, যেখানে দিওয়ান কলেজের এক পার্টিতে সিয়ার সাথে নাচ করতেছিল। সেখানে দিওয়ান সিয়াকে চুম্বন করতে যাচ্ছিল, কিন্তু সেখানে এত স্টুডেন্ট থাকার কারণে সেখানে তার সেটা করতে পারেনি। সেই দিনের কথা মনে করে দিওয়ান সিয়াকে চুম্বন করে। তারপর আব্দুলের লোকেরা আবার দিওয়ান এবং সিয়াকে হোটেলে নিয়ে যায়। তারপর আব্দুল জানায় যে তারা 1 কোটি টাকা জিতে গিয়েছে, কিন্তু দিওয়ান সেটা একদমই বিশ্বাস করছিল না। তার মনে হচ্ছিল টাকার ব্যাপারটি এবং গেমটি পুরোটাই মিথ্যে। তাই দিওয়ান সিয়াকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যেই লিফট খুলবে সেখানে দেখানো হয় লিফটে প্রচুর পরিমাণে টাকা রয়েছে। তারপর আব্দুলের এক লোক দিওয়ানকে তার মোবাইল দেখায় এবং মোবাইলে SMS-এ দেখতে পারে 1 কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে, অর্থাৎ জমা হয়ে গিয়েছে। এটা দেখে দিওয়ান এবং সিয়া প্রচুর খুশি হয়ে যায়। তখন দিওয়ান এবং সিয়া দুজনেই খেলা আবার চালিয়ে যেতে চায়। তারপর আব্দুল সিয়াকে দ্বিতীয় প্রশ্ন করে, আপনার কি মনে হয় আপনার স্বামী আপনাকে পুরোপুরি জানে? এর উত্তরে সিয়া না বলে। এই উত্তরটি সঠিক ছিল। সঙ্গে সঙ্গে লাইট ডিটেক্টরে সবুজ বাতি জ্বলে ওঠে। এখানে আব্দুল সিয়াকে একটি টাস্ক দেয়, তাকে কিছু রান্না করা পোকা খেতে হবে। তখন দিওয়ান বলে, সিয়া এটা কখনোই খাবে না। সে বিষ পর্যন্ত খেতে পারে, কিন্তু নন ভেজ কখনোই খেতে পারবে না। আব্দুল দিওয়ানকে বোঝানোর চেষ্টা করে, আপনি একটু সবুর রাখুন এবং এই টাস্কের পর আপনারা 2 কোটি টাকা পেয়ে যাবেন। এত টাকা অনেকে সারা জীবনও ইনকাম করতে পারে না। তারা দুজনে কথাবার্তা বলতেই থাকে এবং অন্যদিকে দেখা যায় সিয়া পোকা খাওয়া শুরু করে দিয়েছে। তখন আব্দুল বলে, এখানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে আপনি আপনার স্ত্রীকে জানেনই না, এবং সেখানে তারা 2 কোটি টাকা জিতে যায়। তারপর নেক্সট আব্দুল দিওয়ানকে জিজ্ঞেস করে, আপনি কি কখনো কাউকে বোকা বানিয়েছেন? দিওয়ান হ্যাঁ বলে এবং সেখানে দিওয়ানের কিছু বন্ধুকে বোকা বানানোর কথা মনে পড়ে যায়। সেখানে সিয়ার বয়ফ্রেন্ডকে মিথ্যে বলে সিয়ার সাথে বয়ফ্রেন্ডটির ব্রেকআপ করিয়ে দেয় এবং এই সুযোগে সিয়ার জীবনে চলে আসে দিওয়ান। তারপর ফ্ল্যাশব্যাক থেকে আবার সেই গেমে চলে আসে এবং দেখা যায় লাইট ডিটেক্টরে সবুজ বাতি জ্বলছে। তখন আব্দুল হোটেলে একটি জায়গা দেখিয়ে বলে, আপনাকে এমন কিছু বলতে হবে বা করতে হবে যাতে আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাই। তখন দিওয়ান বলে, এটি তো অসম্ভব, কিন্তু আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে আপনাকে 3টে এমন শব্দ বলতাম, আপনি এইখানে চলে আসতেন। এই কথা শুনে আব্দুল সেই জায়গায় চলে যায় এবং দিওয়ানকে বলে, এবার আপনি সেই 3টি শব্দ বলুন যাতে আমি ওখানে আসতে বাধ্য হই। তখন সিয়া বলে যে দিওয়ান কিন্তু আপনাকে ম্যানিপুলেট করে বোকা বানিয়ে যেটি বলুন না কেন আপনাকে ওখানে পাঠিয়ে দিয়েছে এবং সে টাস্কও জিতে গিয়েছে। আব্দুল তার বোকামি দেখে হাসতে শুরু করে। তখন আব্দুল দিওয়ানকে বলে, তুমি বেশ স্মার্ট, এবং এই কথাটা বলে সেখান থেকে চলে যায়। তারপর দিওয়ান সিয়াকে বলে, আমার কেমন ব্যাপারগুলো সুবিধাজনক মনে হচ্ছে না, কারণ দিওয়ানের মনে হচ্ছে কেন জানি না আব্দুল ইচ্ছে করেই তাদেরকে জিতিয়ে দিল। কিন্তু সিয়া এই বিষয়গুলো না ভেবে দিওয়ানকে বলে তাদের এখন কোটি টাকার পাওয়ার আনন্দ উপভোগ করা উচিত। তারপর আব্দুল তাদের দুজনকে একটি মাঠে নিয়ে যায়। মাঠের একটি ঘরে তাদেরকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তুমি কি নিজের স্ত্রীর প্রাণ বাঁচানোর জন্য যে কোনো ভয় অতিক্রম করতে পারো? তখন দিওয়ান উত্তরে বলে, হ্যাঁ। তারপর আব্দুল তাদেরকে একটি ঘরে নিয়ে যায়। তারপর সিয়াকে একটি কাচের বাক্সে আটকে রাখে এবং দিওয়ানকে একটি খালি বোতল দিয়ে বলা হয়, তোমাকে এই বোতলে 500 মিলিমিটার রক্ত দিতে হবে, তবেই সিয়া সেই ঘর থেকে মুক্তি পাবে। আর সেই মুহূর্তে দিওয়ানের কলেজের আরেকটি মুহূর্ত মনে পড়ে যায়, যেখানে দিওয়ান এবং সিয়া তাদের বন্ধুদের সাথে একটি ছেলের উপর র্যাগিং করছিল। র্যাগিংয়ে কলেজের একটি ছেলের উপর লাল রং ঢেলে দেয়, যা দেখতে রক্তের মতো লাগছিল। এসব দেখে ছেলেটি তো ঘাবড়ে যায় এবং দিওয়ানও সেখানে অজ্ঞান হয়ে যায়। এখান থেকে বোঝা যায় যে দিওয়ানও রক্ত দেখে প্রচুর ভয় পায়। এরপর মুভি আবার খেলায় ফিরে আসে এবং আব্দুল বলে, এই টাস্ক শেষ করার জন্য তোমার কাছে মাত্র 7 মিনিট সময় রয়েছে। 7 মিনিট পর এই কিউবের অক্সিজেন লেভেল 0 হয়ে যাবে, এরপর সিয়া মারা যাবে। তখন দিওয়ান খুবই রেগে যায়। তখন আব্দুলকে দিওয়ান বলে, এই টাস্ক এখনই বন্ধ করো এবং সিয়াকে এখনই বের করো এই বাক্স থেকে। তখন আব্দুল বলে, সিয়াকে শুধুমাত্র তুমি বের করতে পারো নিজের রক্ত দিয়ে। আব্দুল বোতলটা দেখিয়ে বলে
যে শুধুমাত্র 500 মিলিমিটার রক্ত এই বোতলে দিতে হবে। তারপর দিওয়ানের আর কোনো উপায় না থাকায় অনেক কষ্টে সেই বোতল ঠিক পূরণ করে দেয় এবং তাদের টাস্ক পূরণ হয় এবং সিয়া বেরিয়ে আসে। টাস্কটির শেষে দিওয়ান এবং সিয়া সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে একটি স্পিড বোর্ডে করে এবং স্পিড বোর্ডটি নিয়ে কিছু দূর এগোনোর পর মাঝপথে লাই ডিটেক্টরটি যেটা তাদের হাতে বাঁধা ছিল সেটা জোরে আওয়াজ করা শুরু করে এবং সেই স্পিড বোর্ডের একটি স্পিকার থেকে আব্দুল বলে, তোমরা এই গেমটি মাঝপথে ছেড়ে যেতে পারবে না। তোমরা যদি আরও কিছু দূর যাওয়ার চেষ্টা করো তাহলে এই লাই ডিটেক্টরটি ফেটে যাবে। তখন দিওয়ান বোর্ডটি আবার ঘুরিয়ে ফেলে এবং আব্দুলের কাছে পৌঁছয়। না চাইলেও সে এই খেলাটি শেষ পর্যন্ত চালিয়ে যেতে বাধ্য। তারপর আবার খেলা শুরু হয়। খেলায় আব্দুল দিওয়ানকে পঞ্চম প্রশ্ন জিজ্ঞাসা করে, আপনার স্ত্রীর মাথায় যদি চুল না থাকে তাহলে কি আপনি একই রকম ভালোবাসবেন যেমনটা এখন বাসেন? তখন দিওয়ান বলে হ্যাঁ, এবং লাই ডিটেক্টরে সবুজ বাতি জ্বলে ওঠে। তারপর আব্দুল দিওয়ানকে টাস্ক দেয় যে তোমাকে সিয়ার সমস্ত চুল কেটে ফেলতে হবে। সিয়া এটার জন্য প্রস্তুত ছিল না। তখন দিওয়ান সিয়াকে রাজি করিয়ে তার সমস্ত চুল কেটে দেয়। তারপর আব্দুল দিওয়ানকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার স্ত্রীর গায়ে কখনো হাত তুলেছেন, অর্থাৎ মার দিয়েছেন কি? তখন দিওয়ানের একটি স্মৃতি মনে পড়ে যায়। যখন তাদের বিয়ে মাত্র 1 বছর পার হয়েছিল, সে সিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে না বলে কেন অ্যাবর্শন করালে? সিয়া দিওয়ানকে বলে, আমরা এখনো আর্থিকভাবে বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত নই, তাই আমি এমন করেছি। এই ঘটনায় দিওয়ান সিয়াকে জোরে একটি থাপ্পড় মারে। তারপর মুভি আবার খেলার অংশে চলে আসে এবং দিওয়ান বলে হ্যাঁ মেরেছি। খেলার নিয়ম অনুসারে দিওয়ানকে একটি টাস্ক দেওয়া হয়। আব্দুল টেবিলের মাঝে একটি মিটার বক্স রাখে, যেখানে সেই মিটার বক্সটি শব্দের তীব্রতা মাপে। সেখানে আব্দুল নিজের হাততালি দিয়ে দেখায়, আপনি যখন চড় মারবেন তখন এর তীব্রতা পুরোপুরি হতে হবে। সেই তালি শব্দটি মিটারে 120 দেখায় এবং আব্দুল সিয়াকে বলে, এই 120 হতে হবে তোমার থাপ্পড়ের আওয়াজ। যতক্ষণ না এই মিটারে 120 হচ্ছে ততক্ষণ টাস্ক পূরণ হবে না। সিয়া দিওয়ানকে অনেকবার থাপ্পড় মারে, কিন্তু মিটারে 120 আর পৌঁছেছিল না। তখন আব্দুল এটা বলে উস্কানোর চেষ্টা করে যে দিওয়ানেরও এটা বোঝা উচিত একজন মায়ের জন্য অ্যাবর্শন করা কতটা কষ্টদায়ক। সিয়া তার কথা একেবারেই এড়িয়ে যায়, কিন্তু দিওয়ান সেটা খুবই ভালো করে নজর রাখে। সাথে সাথে তাদের টাস্ক পূরণ হয়ে যায়। যখন আব্দুল সেই টাস্ক পূরণ হওয়ার পর সরে গিয়ে কোনায় কারোর সাথে ফোনে কথা বলছিল, তখন দিওয়ান সিয়াকে বলে, আব্দুল আমাদের জীবন সম্পর্কে অনেক কিছুই জানে, যেমন পোষণ করার কথা, আমার ব্লাড নিয়ে ভয়ের ব্যাপারটা, এটা ছাড়াও তুমি যে নিরামিষ ভোজি সেটাও জানে। সিয়া এসব লক্ষ্য করে নিজেও অবাক হয়ে যায়। তারপর আব্দুল দিওয়ানকে 7 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করে, তুমি কি কখনো কাউকে কারণ ছাড়া মেরেছো? তখন দিওয়ান বলে হ্যাঁ। এরপর আব্দুল টাস্ক হিসাবে তাকে একটি হকি স্টিক দিয়ে দেয় আর একটি গাড়ির নাম্বার দিয়ে তাকে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হয় যেখানে সেই গাড়িটি রয়েছে, যেখানে দিওয়ান সেই গাড়িটি খুঁজেও পায় এবং সেই গাড়িটি ভাঙতে শুরু করে। সেই গাড়িটির মালিক এসে তাকে প্রচুর পরিমাণে মারে। দিওয়ান সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং সেখানে এক পুলিশের কাছে সাহায্য চায় যে আমাকে এমন একটি গেমে ফাঁসানো হয়েছে যেখানে আমার মরণ বা জন্য অপেক্ষা করছে, আপনি আমাকে বাঁচান। তারপর পুলিশ তাকে যেই সামনে থেকে টিগারে রেখেছে সঙ্গে সঙ্গে ওখানে আব্দুলের লোকেরা চলে আসে এবং দিওয়ান কোনো উপায় না বুঝে সেখান থেকে সেই আব্দুলের গাড়িতে চলে আসে। সে হোটেলে পৌঁছলে আব্দুল তাকে বলে, তুমি পুলিশের সাহায্য চাওয়ার চেষ্টা করেছো, তাই এখন সিয়াকে একটি শাস্তি পেতে হবে। আব্দুল জানায় সিয়াকে একটি প্রস্টিটিউটের মতো সাজিয়ে একটি ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে এক এক করে সিয়ার সমস্ত কাপড় খোলা হবে আর এটি পুরো দুনিয়া লাইভ দেখবে, এটিই তোমার শাস্তি। এবং দিওয়ানকে একটি মোবাইল দিয়ে বলে, এখানে সেই জায়গার ঠিকানা রয়েছে, তুমি যদি চাও, তুমি যদি ক্ষমতা থাকে তোমার, তাহলে গিয়ে সিয়াকে বাঁচাও। দিওয়ান তখন ক্লাবের উদ্দেশ্যে দৌড়তে শুরু করে। অন্যদিকে দেখানো হয় সিয়াকে একটি ক্লাবে রডের মধ্যে বেঁধে তার জামা কাপড় ছেঁড়ার চেষ্টা করছে একজন। তখনই দিওয়ান সেখানে পৌঁছে যায় এবং তাকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে। দিওয়ান রেগে গিয়ে আব্দুলকে বলে, আপনার এই খেলা আর খেলতে চাই না। তখন আব্দুল বলে, এই খেলার শুধুমাত্র শেষ পর্বটি বাকি রয়েছে আর এই খেলাটির নিয়ম আপনাকে তো বলেই দিয়েছি, আপনি খেলার মাঝখানে ছেড়ে চলে যেতে পারবেন না। দিওয়ান এবং সিয়ার কাছে খেলাটি শেষ পর্যন্ত খেলা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। তারা শেষ পর্বটি খেলতে রাজি হয়। তখন আব্দুল জানায় সিয়ার সাথে সে র্যাপিড ফায়ার খেলবে, যেখানে খুব দ্রুত 8টি প্রশ্ন করা হবে সিয়াকে। সিয়া প্রথম 7টি প্রশ্নের উত্তর একদম সঠিক দিয়েছিল। তখন আব্দুল তাকে এই খেলাটির শেষ প্রশ্ন করে যে তুমি কি বিয়ের পর অন্য কোনো লোকের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়েছ? এবং সিয়া বলে না। সাথে সাথে লাইট ডিটেক্টরের আলোটি লাল হয়ে যায়, কারণ তার উত্তরটি
মিথ্যে ছিল, যেখান থেকে দিওয়ান বুঝতে পারে বিয়ের পরেও সিয়া অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে দিওয়ানকে ধোঁকা দিয়েছে। তখন সিয়া কাঁদতে কাঁদতে জানায় সে অফিসের বসের সাথে এক রাত কাটিয়েছিল। যদি সে এমনটা না করত তার চাকরিটা চলে যেত। যেহেতু দিওয়ানেরও চাকরি নেই, তাহলে সিয়ার চাকরি যদি চলে যায় তাহলে তারা কি করে খাবে। সেই জন্য সিয়ার কাছে চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই সে এই কাজটি করেছিল। এটি শুনে দিওয়ান যেন আকাশ থেকে পড়ে। যেহেতু সিয়া মিথ্যা কথা বলেছে, তো খেলার নিয়ম অনুসারে তোমাকে এখন মরতে হবে। কিন্তু দিওয়ান আব্দুলকে রিকোয়েস্ট করে যেন এমনটা না করে। তখন আব্দুল বলে খেলার নিয়ম অনুসারে কাউকে না কাউকে তো মরতেই হবে। যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে তো অবশ্যই মরতে হবে। হয় তোমার স্ত্রীকে মারতে হবে, না হলে আমি একটি ঠিকানা দেব, সেখানে গিয়ে একটি ছেলেকে তোমাকে মারতে হবে। যদি তুমি চাও সিয়াকে বাঁচাতে, তাহলে সেখানে গিয়ে তাকে মেরে দাও। তারপর দেখানো হয় দিওয়ানকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ঘরের মেঝেতে একটি ছেলে বসেছিল। ছেলেটির হাবভাব থেকে বোঝা যাচ্ছিল যে সে মানসিকভাবে অসুস্থ। যখন দিওয়ান সেই ছেলেটির ওপর বন্দুক তাক করে এবং ছেলেটি তার মাথা পিছন দিকে ঘুরোয়, দিওয়ান দেখতে পারে যে ছেলেটি হচ্ছে আকরম, তার কলেজের সেই জুনিয়র ছেলেটি যাকে তারা র্যাগিং করেছিল। এখান থেকে মুভি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় সেই কলেজের দিনগুলোতে, যেখানে আমরা দেখতে পাই আকরম কলেজে প্রবেশ করছে এবং কলেজের প্রথম দিনেই আকরমকে একটি মেয়ে এসে থাপ্পড় মেরে দিল, আর সেটি ছিল র্যাগিং। এই র্যাগিংটি করেছিল সিয়া, দিওয়ান এবং তাদের বন্ধুরা। তারা তারপর আকরমের সাথেও র্যাগিং করা শুরু করে। আকরমকে দিয়ে কখনো দোকান ভাঙিয়েছে, আবার কখনো বা তার খাবারে ননভেজ মিশিয়ে দিয়েছে। এভাবে সিয়া, দিওয়ান এবং তাদের বন্ধুরা মজা নিচ্ছিল এই ছেলেটিকে অত্যাচার করে। তারা আকরমকে কোনো না কোনো টাস্ক দিতেই থাকতো, যা থেকে আকরম মানসিকভাবে ভেঙে পড়েছিল, যে সবসময় মনমরা হয়ে থাকতো। তখন আকরম বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে যাচ্ছিল অভিযোগ করতে। তখন দিওয়ানের এক বন্ধু তাকে সেই মুহূর্তে ধরে ফেলে এবং তাকে সেই কলেজের প্লেগ্রাউন্ডে নিয়ে আসে। এখানে দিওয়ান তার বন্ধুদের সাথে আকরমকে প্রচুর মার মারে এবং দিওয়ান আকরমের সমস্ত জামাকাপড় খুলে তাকে উলঙ্গ করে সেখানে ছেড়ে দেয়। তারপর ফ্ল্যাশব্যাক থেকে মুভি ফিরে আসে বর্তমানে। তখন আমরা জানতে পারি আকরম হচ্ছে আব্দুল খানের ছেলে। কলেজে হওয়া র্যাগিংয়ের কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সেই ট্রমা থেকে আকরম এখনো বেরিয়ে আসতে পারেনি। তারপর দিওয়ান আব্দুলকে বলে আমি ওকে মারতে পারবো না। আব্দুল বলে তুমি তো ওকে 10 বছর আগেই মেরে ফেলেছ, এখন ও তো বেঁচে নেই, ও শুধুমাত্র জিন্দা একটি লাশ রয়েছে। আব্দুল বলে তুমি যদি ওকে না মারো তাহলে সিয়াকে আমি মেরে দেব। এই সময় দিওয়ান খুবই মানসিক চাপে পড়ে যায় এবং হঠাৎ করেই দিওয়ান সেই বন্দুকটি তার নিজের মাথায় লাগিয়ে ট্রিগার চালিয়ে দেয়, কিন্তু বন্দুকে কোনো গুলি না থাকায় দিওয়ান বেঁচে যায়। তখন আব্দুল বলে আমি শুধু তোমাদের বোঝাতে চেয়েছি যে শুধুমাত্র মজার কারণে একজন ছেলের ওপর কি হতে পারে। যখন তোমরা আকরমের ওপর মজা নেওয়ার জন্য এরকম টাস্ক দিয়েছ, তখন আকরমের ওপর কি মানসিক চাপ না ছিল। এরপর আব্দুল বলে তোমরা এখন মুক্ত, তোমরা এখন যেতে পারো। এবং এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি বেরিয়েছিল 2013 সাল নাগাদ। যখন এই মুভিটি বেরিয়েছিল সেই সময় র্যাগিং নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল। ভারতবর্ষে নতুন র্যাগিং নিয়ে কঠোর আইন এসে যাচ্ছিল সেই র্যাগিং নিয়ে। তাই এই মুভিটির দ্বারা বোঝানো হয় এই র্যাগিং করার ফলে একটি মানুষের ওপর বা একটি ছেলের ওপর বা একটি মেয়ের ওপর কি ভয়ঙ্কর পরিণতি করতে পারে। এই সামাজিক বার্তাটাই এই মুভিটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছে সিনেমার নির্মাতারা। র্যাগিং থেকে বিরত থাকুন এবং যদি আপনি মজা ছলেও কাউকে ডিস্টার্ব করে থাকেন সেটা করবেন না। ভালো থাকবেন আপনারা। সিনেমাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।